আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। ফিজিক্স 1 আজকে আমরা চেষ্টা করব একটা অধ্যায় শেষ করার। প্রথম অধ্যায় আছে ভৌত জগৎ ও পরিমাপ। এখানে বেশি কিছু পড়া নাই, এখানে যা আছে সামান্য কিছু পড়া। এখান থেকে তেমন কিছু পরীক্ষা আসে না। পদার্থবিজ্ঞানের পরিসর বিস্ময়কর অবদান এখান থেকেও তেমন কিছু আসে না। পদার্থবিজ্ঞান সম্পর্কিত কিছু শব্দগুচ্ছ, এখানে বেশ কিছু শব্দগুচ্ছ আছে, এগুলো শুধু জাস্ট পড়ে রাখতে হয়, এগুলো দরকার হয় না। জাস্ট পরিচয়ের জন্য, যেমন স্মরণ আছে, দ্রুতি আছে, বেগ আছে, ত্বরণ আছে, মন্দন আছে, এগুলো আমরা মোটামুটি 9-10-এ সবাই শিখে এসেছি। যারা সায়েন্স ছাড়া, যারা আর্টস বা কমার্সের ছিল, শুধু তাদের একটু প্রবলেম হবে। তারা চেষ্টা করবে এই শব্দগুলো একটু রিভিশন করা, বারবার পরিচয় লাভ করার। যেমন ভরবেগ আছে, কাজ আছে, ক্ষমতা, শক্তি, তারপরে সরল দোলক, যৌগিক দোলক দরকার না অবশ্য, অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ, মুক্তিবেগ, চাপ, ঘনত্ব, পৃষ্ঠ শক্তি, এগুলো অবশ্য আস্তে আস্তে পড়তে পড়তেই তোমরা সব কিছু বুঝতে পারবে। এছাড়া আরও কিছু শব্দ আছে, শব্দ বিজ্ঞান সম্পর্কিত কিছু শব্দ আছে, যেগুলো আমরা পরবর্তীতে এগুলো শিখতে পারবো। 11, 12, 13 অধ্যায়ের দিকে এদিকে তরঙ্গ, মুখ, পরিপাতন, বিষয়গুলো আছে, অপবর্তন, ব্যতিচার, বিট, ডেসিবেল, এগুলো আমরা আগে পরবর্তী চ্যাপ্টারগুলোতে শিখতে পারবো। পাশাপাশি কিছু আছে যেগুলো সেকেন্ড পার্টে, আমরা ফিজিক্স সেকেন্ড পার্টে শিখবো। যেমন তাপমাত্রা, থার্মোমিটার, ক্যালোরিমিটার, সেলসিয়াস, কেলভিন, আপেক্ষিক তাপধারকতা, এগুলো আমরা সেকেন্ড পার্টে শিখবো। আবার যে আলোক বিজ্ঞান, এখান থেকে ওই যে দর্পণ, লেন্স, প্রতিবিম্ব, এগুলো আমরা সেকেন্ড পার্টে শিখবো। আর তড়িৎ বিজ্ঞান সম্পর্কিত শব্দগুচ্ছ যেগুলো আছে, এগুলো সেকেন্ড পার্টে। মোটামুটি এই 3টা স্টেপ আমরা সেকেন্ড পার্টে শিখবো। আর ফার্স্ট পার্টে আমরা যে শব্দ বিজ্ঞান দেখলাম, আর এখান থেকে কিছু দেখলাম বলবিদ্যা সম্পর্কিত, এগুলো হচ্ছে আমাদের দরকার হবে। তো এখানে আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে যে, নিশ্চয়ই তোমাদের কাছে বই আছে, পরিমাপের যে মূলনীতিটা আমরা বলছি, ও 21 পৃষ্ঠায়। কত পৃষ্ঠা? 21 পৃষ্ঠায় 1.3-এ পরিমাপের দেখো মূলনীতি আছে। তো এইখানে আমাদেরকে দরকার আছে পরিমাপ কাকে বলে এবং পরিমাপের একক কাকে বলা হয়। তাহলে আমরা দেখো বলছি, কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে পরিমাপ বলে। কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে পরিমাপ বলে। যেমন কামালের বাড়ি থেকে স্কুলের দূরত্ব 700 মিটার, জামাল দোকান থেকে 5 কিলোগ্রাম চাল কিনে আনলো। এই যে কামালের বাড়ি থেকে যে স্কুলের দূরত্ব 700 মিটার, এটা কিন্তু পরিমাপ নির্ণয় হলো। জামাল দোকান থেকে 5 কিলোগ্রাম চাল কিনে আনলো, এটা কিন্তু 5 কেজি, এটা পরিমাপ কিন্তু। তো এটা জাস্ট পরিমাপ কাকে বলে আমরা বুঝলাম, যে কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে পরিমাপ বলে। আমাদের এইটা দরকার হবে, সংজ্ঞাটা দরকার হবে। আর একটা প্রশ্ন কি আছে, পরিমাপের একক কাকে বলে। অর্থাৎ আমরা বলি যে আদর্শ পরিমাপের সাথে তুলনা করে পরিমাপ করা হয়, তাকেই পরিমাপের একক বলা হয়। যে কোনো পরিমাপের জন্য প্রয়োজন একটি আদর্শ পরিমাণের, যার সাথে তুলনা করে আমরা পরিমাপ করে থাকি। পরিমাপের এই আদর্শ পরিমাণকে বলা হবে পরিমাপের একক। যেমন আমরা বলি 2 গজ কাপড়, তো এই গজটা হচ্ছে পরিমাপের একক। যদি বলি 10 মিটার রাস্তা, তাহলে এই 10 মিটার যে বলছি, তাহলে মিটার হচ্ছে পরিমাপের একক, কারণ আমরা মিটার দিয়ে মেপেছি। যদি বলি এই বইটি 10 ইঞ্চি বা এই কলমটি 6 ইঞ্চি, তাহলে আমরা কী দিয়ে মাপলাম? ইঞ্চি দিয়ে মাপলাম। তাহলে এই ইঞ্চিটা হচ্ছে পরিমাপের একক। আশা করি সবাই বুঝতে পেরেছ পরিমাপের একক কাকে বলা হয়। যার যে আদর্শ পরিমাণের সাথে তুলনা করে পরিমাপ করা হয়, তাকে পরিমাপের একক বলা হয়। তো দেখো, আন্তর্জাতিকভাবে স্বীকৃত কয়েকটি পরিমাপের একক আছে, যেমন দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম বা কেজি, সময়ের একক সেকেন্ড, তাপমাত্রার একক কেলভিন, তড়িৎ প্রবাহের একক কিন্তু অ্যাম্পিয়ার। তো আর এগুলি মোটামুটি তোমাদের দরকার হয়, এগুলো দরকার হয় না। তারপরে শিখার একক, দীপন তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা, পদার্থের পরিমাণের একক হচ্ছে মোল। তো আমাদের পরীক্ষায় ম্যাক্সিমামই দেয় যে কোনো 3টি এককের নাম, 3টি একক চাই আর কি। যেমন দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কেজি, সময়ের একক সেকেন্ড। তো সাধারণত 3টা জানলেই মোটামুটি হয়ে যায়।
এরপরে আমরা শিখব মৌলিক ও যৌগিক রাশি কাকে বলে এবং একক সমূহ। তো প্রথমেই বলছে মৌলিক রাশি এবং যৌগিক রাশি। আমরা একটু বলে রাখি, মৌলিক একক বা মৌলিক রাশি একই রকম সংজ্ঞাই হবে, কোনো পার্থক্য নাই। পরীক্ষা যদি কখনো আসে মৌলিক একক কাকে বলে, তুমি পারবা। মৌলিক রাশি আসলে তুমি পারবা। কিভাবে? যেসব রাশি স্বাধীন বা নিরপেক্ষ এবং অন্য রাশির উপর নির্ভর করে না, বরং অন্যান্য রাশি এদের উপর নির্ভর করে, তাদেরকে মৌলিক রাশি বলা হয়। তাহলে আমরা সহজ ভাষায় বললে কি বলবো? বলবো যেসব রাশি স্বাধীন বা নিরপেক্ষ এবং অন্য রাশির উপর নির্ভর করে না, এটুক বললেই চলবে, তাদেরকে মৌলিক রাশি বলা হয়। প্রকৃতিতে 7টি মৌলিক রাশি পাওয়া যায়, যেমন দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা এবং তড়িৎ প্রবাহ সহ দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ। এই 7টি মৌলিক রাশি আছে। আমাদেরকে এই মৌলিক রাশিগুলো কিন্তু মুখস্থ করতে হতে পারে এবং দরকার হবে। তো এ পর্যায়ে দেখি আমাদের অনেক সময় পরীক্ষায় আসে যে রাশিগুলোর একক লেখো। তাহলে আমরা বুঝলাম এগুলো কিন্তু মৌলিক রাশি। দৈর্ঘ্য কিন্তু রাশি আর একক কিন্তু মিটার। দৈর্ঘ্য কিন্তু ভর কিন্তু রাশি, একক কিন্তু কেজি। তাহলে আমরা বলতে পারি দৈর্ঘ্য, ভর, সময় এগুলো কি মূলত তাপমাত্রা, এগুলো মূলত কি? এগুলো মূলত রাশি। আর একক হচ্ছে, দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, ভরের একক হচ্ছে কেজি, সময়ের একক হচ্ছে সেকেন্ড, তাপমাত্রা একক হচ্ছে কেলভিন। তো এগুলো সব পড়ে রাখবা। তার মধ্যে আমরা বারবার বলছি যে এই 4টা বেশি দরকার হয় তোমাদের, এগুলো খুব একটা দরকার হয় না। এরপরে যৌগিক বা লব্ধ রাশি। যেসব রাশি এক বা একাধিক মৌলিক রাশির গুণফল বা ভাগফল হতে পারে তাদেরকে যৌগিক রাশি বলা হয়। তুমি আরও সহজ করে বলতে পারো যে অর্থাৎ লেখা আছে যেসব, কি লেখা আছে? যেসব রাশি মৌলিক রাশির উপর নির্ভর করে, যেসব রাশি অন্য সকল রাশির উপর নির্ভর করে অথবা মৌলিক রাশি থেকে লাভ করা যায় তাদেরকে যৌগিক রাশি বলা হয়, যেমন বেগ, ত্বরণ, বল, কাজ, তাপ ইত্যাদি। তাহলে আমরা বুঝতে পারলাম, সহজ সংজ্ঞায় যদি আমরা বলি তাহলে বলবো যেসব রাশি অন্য রাশির উপর নির্ভর করে তাদেরকে যৌগিক রাশি বা লব্ধ রাশি বলা হয়। উদাহরণ যেমন বল। বল একটা কী রাশি? একটা যৌগিক রাশি। কারণ বলকে ভাঙলে কি পাওয়া যায়? ভর গুণন ত্বরণ। আমরা কি জানি? আমরা শিখে আসছি 9, 10-এ F=ma। এফ মানে হচ্ছে বল, এম মানে হচ্ছে ভর, এ মানে ত্বরণ। যারা সায়েন্স ছিল না, আর্টস কমার্সে ছিল, তারা নিশ্চয়ই একটু বুঝতে কষ্ট হবে। জন্য এফ হচ্ছে বল, এম হচ্ছে ভর, এ হচ্ছে ত্বরণ। তাহলে ভর গুণন ত্বরণ বলতে আবার কী বোঝায়? একক সময়ের বেগকে, অথবা আমরা বলি বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলি। তাহলে এইখানে যেহেতু বেগ ভাগ সময়, তাহলে একক সময়ের বেগকেই ত্বরণ বলা হয়। অর্থাৎ সময়কে বেগকে সময় দিয়ে ভাগ করলে ত্বরণ পাওয়া যায়। তো এখন আমরা কি করব? এই যে বেগ আছে, এই বেগকে আবার বলছে দূরত্ব ভাগ সময় দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? বেগ পাওয়া যায়। তার মানে একটু বুঝতে কষ্ট হবে কিনা দেখো, এই যে লেখা আছে ভর গুণন, একটা টান দিয়েছি বড় ধরো, এরপরে উপরে কি আছে? বেগ। বেগ মানে কি? দূরত্ব ভাগ সময়, আর নিচে একটা সময় আছে। এখন এই সময়ও নিচে, এই সময় নিচে, এদের নিচে সময় গুণ হয়ে গেছে, সময় স্কোয়ার হয়ে গেছে, উপরে দূরত্ব আছে। তাহলে দেখো বল একটি যৌগিক রাশি। বোঝা যাচ্ছে যে এই বলটা কিন্তু ভরের উপর নির্ভর করছে, দূরত্বের উপর নির্ভর করছে, সময়ের উপর নির্ভর করতেছে। তাহলে এখানে মোট 3টা একক আছে, 3টা রাশি আছে। কিন্তু দেখো এই 3 রাশির সমন্বয়ে কিন্তু এই বল আর এই রাশিটা কিন্তু পাওয়া গেল। তাহলে আমরা বলতে পারি যে অবশ্যই বল একটি যৌগিক রাশি। তো এখানে আমরা এই পর্যায়ে দেখব যে ক্ষেত্রফল একটা রাশি যদি বলি, তো ক্ষেত্রফল রাশিটির একক কি? বর্গমিটার। কারণ এখানে ক্ষেত্রফল মানে তোমরা নিশ্চয়ই জানো যে ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো যদি বলি দৈর্ঘ্য গুণন প্রস্থ যদি বলি, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য ও মিটার, প্রস্থ কিন্তু মিটার। তাহলে মিটার আর মিটার গুণ করলে কী হয়? মিটার স্কোয়ার কিন্তু হয়। ঠিক আছে, এভাবে লেখা আছে। আয়তন। আয়তন মানে কি? আয়তন মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে কয়টা হলো? দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা 3টা হয়ে গেল। ফলে এখানে কি হবে? আয়তন, ভলিউম। তাহলে এখানে আমরা বলছি ঘনমিটার। 1, 2, 3, 3টা, যে জন্য নাম হলো ঘনমিটার। একইভাবে তোমরা বেগ দেখবা। বেগ কি? বেগ মানে হচ্ছে মিটার পার সেকেন্ড। একটু আগে কিন্তু আমরা দেখেছিলাম, মনে আছে? এই যে বেগ, বেগ মানে কি?
বেগ মানে হচ্ছে দূরত্ব ভাগ সময়। তাহলে দূরত্ব কী দ্বারা প্রকাশ করা হয়? মিটার দিয়ে প্রকাশ করা হয়। সময়কে কী দ্বারা প্রকাশ করা হয়? সেকেন্ড দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু ভাগ আছে তাই উপরে গেলে হবে -1। তাহলে বেগের একক কি? মিটার পার সেকেন্ড হবে কিন্তু। তাহলে বেগের একক কী বললাম? মিটার পার সেকেন্ড। ত্বরণের একক কী? বলছে ত্বরণের একক হচ্ছে, যেহেতু বেগকে সময় দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? ত্বরণ পাওয়া যায়। তাই বেগ ভাগ সময়টা হচ্ছে ত্বরণ। এজন্য বেগ কী ছিল? মিটার পার সেকেন্ড ছিল, তাকে আবার সময় দিয়ে ভাগ করো, ফলে কি আসবে? মিটার পার সেকেন্ড স্কোয়ার আসবে। তো মোটামুটি তোমরা এই 4 পর্যন্ত এখান থেকে পড়বা। আর এখান থেকে আমরা বলের এককটা আমরা একটু মুখস্থ রাখবো, দরকার হয়। বলের একক হচ্ছে নিউটন, আর কাজের একক জুল, ক্ষমতার একক ওয়াট। আর এগুলো তোমরা বেসিক ইলেকট্রিসিটিতে পাবা, যে রোধের একক হচ্ছে ওহম, বিভবের একক হচ্ছে ভোল্ট, এটাও দরকার হবে। তো এই কয়েকটা যেগুলো দাগ দিলাম মোটামুটি একটা পড়লেই হবে। তো একটু আগে আমরা বলেছিলাম যে মৌলিক রাশি কাকে বলে? তো যেসব রাশি অন্য রাশির উপর নির্ভর করে না তাকে মৌলিক রাশি বলা হয়। তো একইভাবে একক যদি বলা হয়, মৌলিক একক কাকে বলা হয়, তখন তুমি বলবা যেসব একক অন্য এককের উপর নির্ভর করে না তাদেরকে মৌলিক একক বলা হয়। এখন দেখো এ পর্যন্ত আর কিছু পড়া নেই, এই পৃষ্ঠায় কিছু নাই, এ পৃষ্ঠায় আর কিছু পড়ার মতো নাই। কিন্তু তোমরা বেসিকে তোমাদের কিছু লাগবে, যেমন যে মেগা লাগবে, কিলো লাগবে, তারপরে তোমার যে গিগাটা লাগবে। এই এককগুলো একটু দরকার হবে, যে মেগা মানে 10⁶, কিলো মানে 10⁻³ আর গিগা মানে 10⁹। এটা আমাদের দরকার হয় তোমাদের। আবার মিলি দরকার হবে, মাইক্রো দরকার হবে, ন্যানো দরকার হয়। তাহলে মিলি হচ্ছে -3, মাইক্রো হচ্ছে -6, ন্যানো হচ্ছে -9। এইটা কিন্তু অবশ্যই তোমাদের দরকার হবে বেসিক ইলেকট্রিসিটিতে, এখানেও এগুলো দরকার হয়। এটা ডেসি মানে কিন্তু আবার 10 ভাগের, সেন্টি মানে 100 ভাগের 1 ভাগ, এটা কিন্তু অবশ্যই দরকার হয়, এগুলো দরকার হয়। তো ঠিক আছে, এরপরে আছে পরিমাপের ত্রুটি। পরিমাপের যে ত্রুটি লেখা আছে, এখানে বেশি কিছু পরীক্ষা আসে না। আমাদের যেটা পরীক্ষা আসে সেটা হচ্ছে যে যান্ত্রিক ত্রুটি। আমরা কি বলবো যান্ত্রিক ত্রুটিটা কাকে বলে? বলবো পরীক্ষার জন্য যেসব যন্ত্রপাতি ব্যবহার করা হয় তাতে কিছু ত্রুটি থাকতে পারে, এ সকল ত্রুটিকেই যান্ত্রিক ত্রুটি বলে। তাহলে শুধু এই প্রশ্নের পরীক্ষায় আসে, তাছাড়া এখান থেকে আর কিছু আসে না। তাহলে আমরা কি বলবো? পরীক্ষার সময় যেসব যন্ত্রপাতি ব্যবহার করা হয় তাতে কিছু ত্রুটি থাকতে পারে, এ সকল ত্রুটিকেই যান্ত্রিক ত্রুটি বলা হয়। আশা করি সবাই বুঝতে পেরেছ। এরপরে পাতা উল্টাই আমরা পেলাম স্লাইড ক্যালিপার্স। এটা যারা সায়েন্সে ছিলে তারা সবাই নিশ্চয়ই জানো, এটা বুঝছো এবং নিশ্চয়ই বুঝতে পারবে, দেখলে বুঝতে পারবে, বললে বুঝতে পারবে। কিন্তু যারা আর্টস কমার্সে ছিল তাদের জন্য আসলে একটু এক্সট্রা কেয়ার প্রয়োজন হয়, কারণ তারা খুবই দুর্বল ছাত্রছাত্রী। তো ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে এটাই আমাদের এখানে পরীক্ষা আসে, বাকিগুলো আসে না, এগুলা প্র্যাকটিক্যালের বিষয় যেহেতু। তো তারপর একটু পরিচয় দিয়ে রাখি, এই টোটালটাকে আমরা বলছি স্লাইড ক্যালিপার্স, বাট এটাকে আমরা বলছি ভার্নিয়ার স্কেল, এটাকে বলছি আমরা মেইন স্কেল। তো এই ভার্নিয়ার স্কেলটা নড়াচড়া করতে পারে, এটা চোয়ালের মতো এদিক যাতায়াত করতে পারে, আর মেইন স্কেলটা তো স্থির থাকে। তো এখানে বলা হচ্ছে এইখানে যে ঘরগুলো আছে, এখানে যদি 10 ঘর থাকে মোট, তো বলছে এই ছোট বা ক্ষুদ্র স্কেলের 10 ঘর, আর এইখানকার যদি আমি মেইন স্কেল যদি 10 ঘর নেই, দেখা যাবে এই 10 ঘর সমান 10 মিলিমিটার, কিন্তু এই 10 ঘর সমান মূলত 9 মিলিমিটার আছে। তো এখন দেখা যাবে এর যে প্রত্যেক ঘরের মান তাহলে কত আসবে? এই 10 ঘর সমান 10 মিলিমিটার, তাহলে 1 ঘর সমান কত? 1 মিলিমিটার। এই 10 ঘর সমান 9 মিলিমিটার, তাহলে 1 ঘর সমান কত? মূলত 0.9 মিলিমিটার দেখো হচ্ছে। কারণ এটা একটু দেখো, 10 ঘর সমান 9 মিলিমিটার, তাহলে 1 ঘর সমান কত? ভাগ করলে তো পাওয়া যাচ্ছে। এই যে হয় লেখো 10 ঘর সমান 9 মিলিমিটার, তাহলে 1 ঘর সমান 9/10 মিলিমিটার, দ্যাট মিনস 0.9 মিলিমিটার। আশা করি বুঝতে পারছো। তো এর যদি 1 ঘর সমান 1 মিলিমিটার হয় আর এর যদি 0.9 মিলিমিটার হয়, তাহলে এখন দেখো তো বেশি আছে কত? বলছে বেশি আছে 1 মাইনাস 0.9, অর্থাৎ 0.1 মিলিমিটার। এই যে 0.1 মিলিমিটার যে বেশি আছে, এই বেশিটাকে আমরা বলছি ভার্নিয়ার ধ্রুবক। তাহলে বলবো
যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর এবং ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্যের পার্থক্যকে ভার্নিয়ার ধ্রুবক বলে। এটুকু বললেই কিন্তু হবে, এত বেশি পড়ার দরকার নেই, এটা সহজ আছে একটু। প্রধান স্কেলে ক্ষুদ্রতম এক ঘর এবং ভার্নিয়ার স্কেলে ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্যের পার্থক্যই হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। আরও অনেকগুলো সংজ্ঞা আছে, পড়তে পারো। তো এই সংজ্ঞাটা মনে হয় একটু সহজ আছে, এটা পড়ে নিবা, আর বাকিগুলো আমাদের পড়তে হবে না। এরপরে আমরা একইভাবে বলছি কি স্ক্রু গজ। স্ক্রু গজ দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় স্ক্রু গজ, ইংলিশে বলা হয় স্ক্রিউ গজ বা স্ক্রু গজ। তো আমরা এখানে বলছি লঘিষ্ঠ গণন বা লঘিষ্ঠ মান বা লঘিষ্ঠ ধ্রুবক কাকে বলে? যে যন্ত্রের সাহায্যে বা এ যন্ত্রের সাহায্যে ক্ষুদ্রতম যে দৈর্ঘ্য পরিমাপ করা যায়, ক্ষুদ্রতম যে, এই যে এখানে লিখছে ক্ষুদ্রতম যে দৈর্ঘ্য পরিমাপ করা যায় তাই হচ্ছে লঘিষ্ঠ গণন। এই যন্ত্রের সাহায্যে ক্ষুদ্রতম যে দৈর্ঘ্য পর্যন্ত পরিমাপ করা যায় তাই হচ্ছে লঘিষ্ঠ গণন। তাহলে একইভাবে যদি এই সংজ্ঞা দিতে চাও, তাহলে ভার্নিয়ার্স ধ্রুবকে কিন্তু এই একই সংজ্ঞায় দেওয়া যায় যে এই ভার্নিয়ার স্কেল দ্বারা ক্ষুদ্রতম যে দৈর্ঘ্য সঠিকভাবে পরিমাপ করা যায়, ভার্নিয়ার স্কেল দ্বারা ক্ষুদ্রতম যে দৈর্ঘ্য সঠিকভাবে পরিমাপ করা যায় সেটাই ভার্নিয়ার ধ্রুবক। এটা বলতে পারে, এটাও সহজ আছে। তাহলে এটার মতো হবে। তাহলে এটা কি বলবো, যে এই যন্ত্রের সাহায্যে ক্ষুদ্রতম যে দৈর্ঘ্য পরিমাপ করা যায় তাই হচ্ছে লঘিষ্ঠ গণন। এই চ্যাপ্টার শেষ। এই চ্যাপ্টারে আর তেমন কোনো পড়া নাই। আমরা একটু দেখি এই চ্যাপ্টারের কিছু প্রশ্ন আছে যেগুলো পরীক্ষায় আসার মতো। 1 নাম্বার হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে? ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে? পরিমাপের মৌলিক একক কাকে বলে? পরিমাপের যান্ত্রিক ত্রুটি কাকে বলে? লব্ধ একক কাকে বলে? মৌলিক রাশি এবং মৌলিক রাশির এককগুলো। এখানে আছে 3টা প্রশ্ন। এছাড়া এই পাশে একটা প্রশ্ন আছে সংক্ষিপ্তর মধ্যে আছে, এটা মৌলিক রাশি বলতে কি বোঝায়? এই প্রশ্নটা সংক্ষিপ্ত 1। এখান থেকে কোনো রচনামূলক পড়তে হবে না, তবে কিছু মাত্রা সমীকরণ বের করা শিখতে হবে, যেমন বল, ক্ষমতা, এগুলো। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।